10 দিনের মধ্যে পরমাণু চুক্তি না হলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি ট্রাম্পের, সতর্ক করল ইইউ। প্রতিরক্ষা জোরদার তেহরানের। গাজা শান্তি পরিষদের প্রথম বৈঠক, $10 বিলিয়ন অনুদান ঘোষণা ট্রাম্পের। উপত্যকায় সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস, গার্ডিয়ানের প্রতিবেদন। এপস্টিন ইস্যুতে গ্রেফতারের পর মুক্তি পেলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। নিজেকে নির্দোষ দাবি, আটকের ঘটনায় মার্কিন প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ। এবং তুষারঝড়ে বিপর্যস্ত বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যান চলাচল ব্যাহত। রাশিয়ায় ঝড় ওয়ালের আঘাত, ফ্লাইট বাতিল। জাপানে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মালিহা সুহরওয়ার্দী। 10 দিনের মধ্যে পরমাণু চুক্তি না করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে নিজেদের সংবেদনশীল সামরিক স্থাপনায় কংক্রিটের সুরক্ষা বলয় গড়ে তোলার পাশাপাশি পারমাণবিক স্থাপনার কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে তেহরান। এদিকে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন আরও তীব্র হচ্ছে। আলোচনার মাধ্যমে সমঝোতার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। একইভাবে চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালাচ্ছে ইরান। এমনকি হরমুজ প্রণালী বন্ধ করে মহড়া চালিয়েছে IRGCও। এর মধ্যেই ইরানের সামরিক হামলা চালানো হবে কিনা সে সিদ্ধান্ত আগামী 10 দিনের মধ্যেই জানা যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ইরানকে সতর্ক করে পরমাণু চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভায় একইভাবে ইরানকে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরান থেকে প্রায় 30 কিলোমিটার দূরের সংবেদনশীল পার্চেন সামরিক স্থাপনার উপর কংক্রিটের শক্ত ঢাল তৈরি করেছে ইরান। ধারণা করা হচ্ছে আকাশপথে হামলা ঠেকাতে এটি করা হয়েছে। ছবিতে আরও দেখা যায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণের পর মাটি ও কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে ইরান। এ অবস্থায় ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। এ সময় সব পক্ষকে সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ঘাঁটি থেকে কিছু সদস্যকে সরিয়ে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত শান্তি পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে শান্তি পরিষদের আড়ালে গাজায় 350 একরের সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নথি ফাঁস করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। এদিকে রমজানের দ্বিতীয় দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। জেরুজালেমের বসতি স্থাপনকারীদের হামলায় হতাহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি। রমজানের দ্বিতীয় দিনেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার গাজা সিটির পূর্বাঞ্চল ও দক্ষিণের খান ইউনিসে বিমান হামলা চালায় দখলদাররা। রাফা শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় গোলাবর্ষণ করা হয়। এদিকে গাজা যুদ্ধের প্রথম 15 মাসে প্রাণহানি 75,000 ছাড়িয়েছিল বলে তথ্য উঠে এসেছে বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে। অধিকৃত পশ্চিম তীরেও একাধিক সহিংস অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ফিলিস্তিনিদের আটকের পাশাপাশি কয়েকটি বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। জেরুজালেমের মুখমাস এলাকায় বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন।
এরই মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত শান্তি পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিলেও সেখানে ছিল না ফিলিস্তিনের কোনো প্রতিনিধি। যোগ দেয়নি যুক্তরাজ্য, ইতালি, জার্মানি সহ ইউরোপের প্রভাবশালী দেশগুলো। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলেও যুদ্ধ শেষ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন সভায় ট্রাম্প গাজার পুনর্গঠনে $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন। এছাড়া প্রায় $7 বিলিয়ন তহবিল প্রদানের প্রতিশ্রুতি দেয় কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠানোর এবং মিশর ও জর্ডান পুলিশ প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দেয়। তবে হামাস নিরস্ত্রীকরণ ছাড়া গাজা পুনর্গঠন হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজা পুনর্গঠনের আড়ালে ট্রাম্প প্রশাসন সেখানে একটি বড় সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে বলে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। গণমাধ্যমটির পর্যালোচিত নথি অনুযায়ী প্রায় 5,000 সেনা সদস্যের জন্য 3 জুড়ে এই ঘাঁটি গড়ে তোলা হবে। নাসরিন রুমি, সময় সংবাদ। পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের সমর্থন এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনে তেল আবিবকে গোয়েন্দা তথ্য দেয়া মার্কিন কমান্ডারকে সর্বোচ্চ সম্মাননা দিল সৌদি আরব। সেন্ট্রাল কমান্ডারের সাবেক কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লাকে পদক তুলে দেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে বাদশাহ আব্দুল আজিজ সম্মাননা দেওয়া হয় তাকে। এ নিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জেনারেল মাইকেল কুরিল্লা 2022 সালে সেন্ট্রাল কমান্ডের দায়িত্ব নেন। এরপর তার কমান্ডে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নির্বিচার হামলা হয়েছে। এতে বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পবিত্র আল আকসা মসজিদে দখলদার ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন দিয়েছিলেন তিনি। ফিলিস্তিনিদের উপর দমন নিপীড়ন চালাতে ইসরায়েলিদের গোয়েন্দা তথ্য দিতেন মাইকেল কুরিল্লা। স্থানীয় সময় বৃহস্পতিবার এমন বিতর্কিত একজনকে সৌদি আরবের অন্যতম সর্বোচ্চ সামরিক ও বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচনা করা বাদশাহ আব্দুল আজিজ মেডেল দেয়া হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে মেডেল তুলে দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন ওয়ালিদ। জেনারেল কুরিল্লাকে দেশটির সর্বোচ্চ সম্মাননা দেয়ায় সৌদি আরবের অবস্থান প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে যুবরাজের নাম কুখ্যাত যৌন অপরাধী এপস্টাইনের ফাইলে আসার কয়েকদিন পরেই এই ঘটনা ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতার কারণে গত বছর দুর্ভিক্ষ দেখা দেয়। ওই সময় মার্কিন কংগ্রেসে মাইকেল কুরিল্লা দাঁড়িয়ে বলেন, গাজায় যাই হোক তাদের মূল প্রাধান্য বিষয় হলো হামাসকে নির্মূল করা। এছাড়া 2022 সালে দায়িত্ব নেয়ার পর তিনি সিরিয়ার আল হোল শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন। তিনি ওই সময় মন্তব্য করেছিলেন, এটি টাইম বোমা। যদি ক্যাম্পের মানুষকে পুনর্বাসন না করা হয় তাহলে ভবিষ্যতে এখান থেকে ISIS এর যোদ্ধা তৈরি হবে। এর মাধ্যমে ওই শিবিরে থাকা মুসলমান শিশুদের তিনি ভবিষ্যৎ সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছিলেন। যদিও জেনারেল কুরিল্লাকে পদক তুলে দেওয়ার মতো দ্বিচারিতা সৌদি প্রশাসনই প্রথম করেনি। এর আগে গেল বছর পাকিস্তানও তাকে নিশানি ইমতিয়াজ নামে সামরিক পুরস্কারে ভূষিত করেছিল। নাদিম মারজান, সময় সংবাদ। সকালে আটকের পর সন্ধ্যায় মুক্তি পেলেন ব্রিটিশ সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন ইস্যুতে সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশের হাতে আটক হন অ্যান্ড্রু। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি, তবে তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ। এদিকে অ্যান্ড্রুর গ্রেফতারের খবরে ভাই রাজা তৃতীয় চার্লসের পাশাপাশি গভীর দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরে নিজ দেশে তীব্র সমালোচনার মধ্যে ছিলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। এই অভিযোগে তার প্রিন্স উপাধি ও সম্মাননাও বাতিল করেন বড় ভাই ও রাজা তৃতীয় চার্লস। স্থানীয় সময় বৃহস্পতিবার সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশের হাতে আটক হন অ্যান্ড্রু। তবে সকালে আটক করা হলেও সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়া হয়। এদিন নরফোকের একটি পুলিশ স্টেশন থেকে তাকে বের হতে দেখা যায়। ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে একটি গাড়ির পেছনে তাকে হেলান দিয়ে বসে থাকতেও দেখা যায়।
এই ঘটনায় টেমস ভ্যালি পুলিশ জানায় জেফ্রি অ্যাপস্টিনের মাধ্যমে এক নারীকে যুক্তরাজ্যে পাচার করে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ তদন্তাধীন রয়েছে। এছাড়া যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনকালে অ্যান্ড্রু অ্যাপস্টিনের সঙ্গে সংবেদনশীল তথ্য আদান প্রদান করার অভিযোগও তদন্ত করা হচ্ছে। অ্যান্ড্রুর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করা হয়নি। তদন্তের প্রয়োজনে আবার তাকে ডাকা হতে পারে বলে জানায় পুলিশ। তবে বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে এসেছেন সাবেক এই প্রিন্স। এদিকে অ্যান্ড্রুর আটকের পর গভীর উদ্বেগ প্রকাশ করেন তার বড় ভাই ও রাজা তৃতীয় চার্লস। এমনকি তার আটকের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন এটি রাজপরিবারের ওপর খুব খারাপ প্রভাব ফেলবে। অ্যাপস্টাইনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের বিষয়টি সামনে আসার পর ফেব্রুয়ারির শুরুর দিকে উইন্ডসর শহরের রয়্যাল লজ ছেড়ে নরফোকের স্যান্ডরিংহাম এস্টেটে চলে যান অ্যান্ড্রু। পরে বাকিংহাম প্যালেস জানায় 2026 সালের শুরুতে অ্যান্ড্রুকে রয়্যাল লজ ছাড়তে হবে। তবে অ্যাপস্টাইন সম্পর্কিত সবশেষ নথি প্রকাশের পর বাড়ি ছাড়ার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে যায়। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী হিসেবে ক্যাবিনেট সেক্রেটারি হলেন ডেম অ্যান্টোনিয়া রোমিও। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আস্থায় শীর্ষ এই সিভিল সার্ভিস পদে নিয়োগ পান তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের 110 বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদে নিয়োগ পেলেন। তিনি ক্রিস ওয়ারমন্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন। এই পদে রোমিও প্রধানমন্ত্রীর শীর্ষ নীতি উপদেষ্টা ও সব সিভিল সার্ভিসের প্রশাসনিক প্রধান হিসেবে কাজ করবেন। এর আগে তিনি যুক্তরাজ্য সরকারের বেশ কয়েকটি বিভাগে কাজ করেছেন। সবশেষ স্বরাষ্ট্র বিভাগের স্থায়ী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন রোমিও। তার পেশাদারিত্বে মুগ্ধ হয়ে তাকে জনসাধারণ জনসেবক হিসেবে আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযানে 4 সন্ত্রাসী নিহত। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। তেহরিক-ই তালেবান পাকিস্তানের সদস্য দাবি পুলিশের। বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি ও রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাডা পর্বতমালার সামনে তীব্র তুষারপাতে যান চলাচল ব্যাহত হয়েছে। জাপানের উত্তর পূর্বাঞ্চলে রাস্তায় জমেছে 7 ফিট উঁচু বরফের স্তূপ। বন্ধ ঘোষণা করা হয়েছে 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে শীতকালীন অলিম্পিকের আয়োজক শহর ইতালির কোর্টিনা দা আম্পেজিও ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপে তুষারঝড়ের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। তুষারে ঢেকে গেছে চারপাশ। এমনকি জনসাধারণের সড়কে চলাচল করতেও বেগ পেতে হচ্ছে। রাস্তায় জমে আছে 7 ফিট উঁচু বরফের স্তূপ। হোক্কাইডোর রাজধানী সাপ্পোরোর প্রধান বিমানবন্দরে 135টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রেল পরিষেবাও ব্যাহত হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে 300-র বেশি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোতে শক্তিশালী শীতকালীন ঝড় ওয়ালের আঘাতে চরম বিপাকে স্থানীয় বাসিন্দারা। এই ঝড়ের কারণে মস্কোতে মৌসুমের সবচেয়ে ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে, বাতিল করা হয়েছে 19টির বেশি ফ্লাইট। আবহাওয়াবিদরা বলছেন এই তুষারপাত ফেব্রুয়ারির স্বাভাবিক গড়ের 2/3 পূরণ করতে পারে। চলতি শীতে মস্কোয় তাপমাত্রা নেমেছে -25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত সিয়েরা নেভাডা অঞ্চল। ইন্টারস্টেট 80-তে আটকা পড়েছেন অনেকেই। তাদের উদ্ধারে নিয়োজিত আছে স্থানীয় প্রশাসন। সিয়েরা নেভাডার নিকটবর্তী এলাকায় 4 থেকে 8 ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস রয়েছে। শীতকালীন অলিম্পিকের আয়োজক শহর ইতালির কোর্টিনা দো আম্পেজোতে আবারও তুষারপাত হয়েছে। 1 সপ্তাহের বেশি সময় শুষ্ক আবহাওয়ার পর হঠাৎ তুষার ফিরে আসায় বহু গাড়ি রাস্তায় আটকে পড়ে। কিছু সড়ক বন্ধ ঘোষণা করা হয় এবং শাটল পরিষেবা বাতিল করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াতে সেনা অভিযানে অন্তত 4 সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাক্কি মারওয়াতে জেলায় অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানানো হয়। আইএসপিআর জানায়, নিহতরা এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত
জড়িত ছিল। নিহতরা তেহরিকে তালেবান পাকিস্তানের সদস্য বলে দাবি তাদের। এদিকে সফলভাবে অভিযান সম্পন্ন করায় আলাদা বিবৃতিতে নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মিশরের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 18 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও আহত হয়েছেন অন্তত 3 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে পোর্ট সৈয়দ প্রদেশে এই ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। হতাহতদের বেশিরভাগই জেলে। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাজস্থানের কোটা থেকে রাজ সিং নামের তরুণকে আটক করা হয়। অভিযুক্ত নিজেকে কর্মী সেনার কোটা জেলার মুখপাত্র দাবি করলেও তা অস্বীকার করেছে সংগঠনটি। সম্প্রতি দেশটির পার্লামেন্টে বাজেট অধিবেশনে কংগ্রেস সহ বিরোধীরা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন। কোটায় গ্রেফতার তরুণ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ওম বিড়লার কাছে ক্ষমা না চাইলে রাহুলের বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যার হুমকি দেন। আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে ফের কড়া আইন জারি করেছে তালেবান সরকার। নতুন বিধি অনুযায়ী স্ত্রীকে শারীরিক শাস্তির অনুমোদন দেওয়া হয়েছে স্বামীদের। অনুমতি ছাড়া আত্মীয়ের বাড়িতে গেলে সর্বোচ্চ 3 মাস কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে স্ত্রীর। এদিকে 2019 সালের নারী নির্যাতন বিরোধী আইন বাতিল করায় উদ্বেগ জানিয়েছেন অধিকার কর্মীরা। আফগানিস্তানের তালেবান সরকারের নতুন দণ্ডবিধি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। 2009 সালের নারী নির্যাতন বিরোধী আইন বাতিল করেছে তালেবান। নতুন 90 পাতার দণ্ডবিধি আদালতে বিতরণ করা হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এই বিধিতে স্ত্রীকে শারীরিকভাবে শাস্তির অনুমোদন দেওয়া হয়েছে স্বামীদের, তবে হাড় ভাঙা বা দৃশ্যমান জখম হলে রাখা হচ্ছে শাস্তির বিধানও। বিধি অনুযায়ী স্ত্রীর ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগে জখম বা হাড় ভাঙলে স্বামীর সর্বোচ্চ 15 দিনের কারাদণ্ড হতে পারে। তবে দোষী সাব্যস্ত হওয়ার জন্য নির্যাতিত স্ত্রীকে পুরো হিজাব পরা অবস্থায় আদালতে দিতে হবে নির্যাতনের প্রমাণ। পাশাপাশি থাকতে হবে স্বামী বা প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ অভিভাবক। অন্যদিকে স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়র বাড়ি গেলে সর্বোচ্চ 3 মাস কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে স্ত্রীর। নতুন দণ্ডবিধিতে আফগান সমাজকে উলামা, আশরাফ, মধ্য ও নিম্ন এই 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। একই অপরাধের শাস্তি নির্ধারিত হবে অপরাধের ধরন নয়, বরং অভিযুক্তদের সামাজিক অবস্থান অনুযায়ী। কোনো ইসলামী পণ্ডিত অপরাধ করলে তার ক্ষেত্রে কেবল পরামর্শই যথেষ্ট। আশরাফ শ্রেণীর জন্য সমন ও পরামর্শ, মধ্য শ্রেণীর জন্য কারাদণ্ড, আর নিম্ন শ্রেণীর ক্ষেত্রে কারাদণ্ডের পাশাপাশি বিধান রয়েছে শারীরিক শাস্তিরও। এদিকে দেশটিতে তালেবান কর্তৃপক্ষ ইসলামী আইন অনুযায়ী পুরুষদের দাড়ি 1 মুঠির চেয়ে ছোট না রাখার নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে। দাড়ি বেশি ছোট করে কাটলে নাপিতদের আটক করা হচ্ছেও দেশটিতে। শিউলি রোজা, সময় সংবাদ। রাজনৈতিক অস্থিরতার মাঝে ভেনেজুয়েলায় পাশ হলো সীমিত ক্ষমা আইন। অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ আইনে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের শুরু বলে মনে করছে সরকার। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে এই আইন রাজনৈতিক বন্দীদের জন্য স্বস্তি বয়ে আনবে না। বৃহস্পতিবার দ্বিতীয় দফা বিতর্ক শেষে ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল নিয়ন্ত্রিত ন্যাশনাল অ্যাসেম্বলি ক্ষমা বিল অনুমোদন করে। পরে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ আইনটিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। সরকারের দাবি, এই আইন গণতান্ত্রিক সহাবস্থান ও জাতীয় ঐক্যের পথ খুলে দেবে। ক্ষমা আইন ভেনেজুয়েলার জন্য একটি অসাধারণ দ্বার উন্মুক্ত করেছে, যাতে দেশটি পুনরায় একত্রিত হতে পারে এবং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা নিতে পারে। ভেনেজুয়েলাকে ঘৃণা ও অসহিষ্ণুতা থেকে মুক্ত করার জন্য মানবাধিকারকে প্রাধান্য দেওয়ার জন্য এই আইনটি একটি নতুন সূচনা। আইন অনুযায়ী 2002 সালের অভ্যুত্থান এবং 2004 থেকে 2025 সালের বিভিন্ন রাজনৈতিক বিক্ষোভ ও নির্বাচনী সহিংসতার ঘটনায় জড়িতদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ রাখা হয়েছে। তবে 2019 সালের ঘটনায় সামরিক বিদ্রোহে দণ্ডিতরা এর বাইরে থাকবেন। আইনটি সুনির্দিষ্ট অপরাধের তালিকা দেয়নি, যদিও আগের খসড়ায় রাষ্ট্রদ্রোহ, বিদ্রোহ, কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিরোধের মতো অভিযোগের উল্লেখ ছিল। এই আইনের আওতায় আটক ব্যক্তিদের সম্পদ ফেরত দেয়া হবে না, রাজনৈতিক কারণে দেয়া সরকারি পদে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না, পাশাপাশি গণমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও বাতিল করা হবে না। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, শত শত রাজনৈতিক বন্দীর জন্য এই আইন স্বস্তি বয়ে আনবে না। অন্যদিকে
সরকার বরাবরই দাবি করে আসছে দেশে রাজনৈতিক বন্দী নেই, বরং অপরাধে জড়িতদেরই কারাবন্দী করা হয়েছে। গত মাসে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়া দেলসি রদ্রিগেজ এরই মধ্যে তেল বিক্রি ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কিছু সমঝোতায় পৌঁছেছেন। নতুন আইন অনুযায়ী বিদেশে অবস্থানকারীরা আইনজীবীর মাধ্যমে আবেদন করতে পারবেন, তবে ক্ষমা পেতে হলে দেশে উপস্থিত থাকতে হবে। ট্রাইব্যুনালে 15 দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বাস্তবায়ন তদারকিতে একটি বিশেষ কমিশনও গঠন করা হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। রাশিয়ার হামলা মোকাবেলায় ইউক্রেনের নতুন ড্রোন কৌশল এবং জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। সুইডেন সামরিক সহায়তা বৃদ্ধি করেছে, পাশাপাশি বাল্টিক রাষ্ট্রগুলো সতর্ক করে দিয়েছে রাশিয়া আগ্রাসন অব্যাহত রাখলে কঠোর প্রতিরক্ষা ও শক্তিশালী পাল্টা আক্রমণ করা হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে একদিকে যেমন চলেছে শান্তি আলোচনা, অন্যদিকে চলেছে পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনে 411তম স্বতন্ত্র ড্রোন রেজিমেন্ট হক্সের সেনাদের দাবি, ফেব্রুয়ারিতে রাশিয়ার 1170টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে তারা। তাদের কার্যক্রমে 3348টি যুদ্ধ অভিযানের মাধ্যমে রুশ ট্যাঙ্ক ও সুরক্ষিত যানবাহন ধ্বংস করা হয়েছে। ইউনিটের সমন্বিত কর্মকাণ্ড সীমান্ত রক্ষায় শক্তি বৃদ্ধি এবং শত্রুর আক্রমণ রোধে কার্যকর ভূমিকা রেখেছে বলেও জানায় তারা। এদিকে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্র এখন কেবল একটি বিদ্যুৎ লাইনের উপর নির্ভর করছে। আন্তর্জাতিক পরমাণু এজেন্সি জানিয়েছে, সুরক্ষা বিধিনিষেধের কারণে ক্ষতির পরিমাণ সঠিকভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। কেন্দ্রটি বিদ্যুৎ ছাড়া কাজ করতে পারছে না, যা পারমাণবিক নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে 2026 সালের জন্য ইউক্রেনকে $1.42 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সুইডেন। এ প্যাকেজে রয়েছে ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘ দূরত্বের ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ। 2022 সালে রাশিয়ার আগ্রাসনের পর থেকে সুইডেন ইউক্রেনকে মোট 103 বিলিয়ন ক্রোন সমমানের সামরিক সহায়তা দিয়েছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন। এদিকে কেনিয়ান গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে 1000-এর বেশি কেনিয়ান রাশিয়ার পক্ষে ইউক্রেনের যুদ্ধে অংশ নিচ্ছে। নিয়োগকারীরা চাকরি প্রার্থীদের প্রতি মাসে $2,715 বেতন দেওয়ার প্রলোভন দেখানোর কারণেই তারা অংশ নিচ্ছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে রাশিয়াকে সতর্ক করে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া বাল্টিক রাষ্ট্রগুলোতে আগ্রাসনের চেষ্টা করলে মস্কোর ভেতরে ভয়াবহ আক্রমণ চালাবে ন্যাটো। এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার প্রতিরক্ষা শক্তিশালী উল্লেখ করে তারা রাশিয়াকে প্রতিহত করতে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। 5 বছর পর দলীয় কংগ্রেস শুরু করল উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, রাজধানী পিয়ংইয়ংয়ের 9ম কংগ্রেস আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 5 বছর পর আয়োজিত এই কংগ্রেসের প্রতিরক্ষা, কূটনীতি ও অর্থনীতিতে আগামী মেয়াদের প্রধান নীতিগত লক্ষ্য নির্ধারণ করা হবে। পর্যবেক্ষকদের মতে কয়েকদিন ব্যাপী এই বৈঠক দেশটির ভবিষ্যৎ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেখছেন আন্তর্জাতিক সময়। পবিত্র রমজান ঘিরে মালয়েশিয়ার ঐতিহাসিক মার্দেকা স্কয়ার পরিণত হয়েছে এক মিনি বাংলাদেশে। বিদেশের ব্যস্ত জীবনে ক্ষণিকের স্বস্তি খুঁজতে আর ইফতারের আনন্দ ভাগাভাগি করতে সেখানে জড়ো হন শত শত প্রবাসী। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার স্বাধীনতার সাক্ষী ঐতিহাসিক দাতারান মারদেকা স্কয়ার। সিয়াম সাধনার মাস ঘিরে আধুনিক স্থাপত্য আর ইতিহাসের মিশেলে এই চত্বরটি এখন প্রবাসীদের কাছে এক মিলন মেলায় পরিণত হয়েছে। রমজানের প্রথম ইফতারে এই চত্বরটি রূপ নেয় ভ্রাতৃত্বের এক বিশাল আঙ্গিনায়, যেখানে স্থানীয়দের পাশাপাশি খোলা আকাশের নিচে ইফতার করতে ভিড় জমান শত শত মানুষ। খুবই আনন্দ লাগতেছে যে আমরা সবাই আছি একসাথে, আমরা ফ্রেন্ড সাইকেল একত্রিত হয়ে ইফতার করবো আজকে। প্রবাস জীবনে একসাথে ফ্রেন্ডরা মিলা এরকম ইফতার করাটা আসলে একটা ভাগ্যের ব্যাপার, তো আমরা আনন্দিত আর কি। সারাদিন রোজা রেখে যে ক্লান্তিটা ছিল, এখানে আসার পরে সবাই একসাথে যখন একসাথে বসছি ইফতার করার জন্য, তো অনুভূতিটা আমাদেরকে অনেক ভালো লাগতেছে এই জায়গায়। এই আয়োজনের একটি বড় অংশ জুড়ে থাকে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি। কেউ নিয়ে আসেন বাসা থেকে বানানো হরেক রকম ইফতার, কেউ বা আবার ব্যস্ত হয়ে পড়েন খাঁটি দেশি স্টাইলে মুড়ি মাখানোতে। প্রবাস জীবনে সবাই এমন একটা সময় বা এমন একটা দিন পায় না
যে সবাই বা কাছের কিছু মানুষ সহ ইফতার করা। রমজানের যে আমেজটা, রোজার যে আমেজটা, সে দেশের মতো এখানে আসলে আমরা উদযাপন করতে পারি না। তথাপিও আমরা এখানে অনেক যারা আমরা আছি, আমাদের ক্লোজ যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, সবাইকে নিয়ে আমরা আসলে আজকে ইফতার করতে এসেছি। আমাদের খুব ভালো লাগছে। মারদেকা স্কোয়ারের এই দৃশ্য যেন বিদেশের মাটিতে এক টুকরো স্বস্তি আর শেকড়ের টান। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কাছে এই ইফতার একতাবদ্ধ থাকার এক অনন্য প্রয়াস। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মার্শাল আর্ট, ব্যাকফ্লিপ কিংবা মানুষের সঙ্গে তাল মিলিয়ে নাচ, বিশ্ববাজে নজর কেড়েছে চীনের তৈরি হিউম্যানয়েড রোবট। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারের পর থেকে সবাই অবাক হয়ে দেখছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে চীন কতটা এগিয়েছে। যন্ত্রাংশ আর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হলেও অবিকল মানুষের মতো অঙ্গভঙ্গি দেখিয়ে সবার নজরে চীনের হিউম্যানয়েড রোবট। চীনা মিডিয়া গ্রুপের স্প্রিং ফেস্টিভ্যাল গালায় হিউম্যানয়েড রোবটের দক্ষতা দেখে মনে প্রশ্ন উঠতেই পারে, রোবট কি তাহলে মানুষের জায়গা কেড়ে নিচ্ছে? দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন CGTN এর সম্প্রচারিত অনুষ্ঠানে দেখা যায় রোবটের কুংফু, টানা ব্যাকফ্লিপ, এমনকি 7.5 অ্যাঙ্গেলে শূন্যে ভেসে ঘূর্ণন। গত বছরের তুলনায় চলাফেরা ও ভারসাম্যে স্পষ্ট অগ্রগতি, একসঙ্গে বহু রোবটের সিনক্রোনাইজড মুভমেন্ট। এই প্রদর্শনীকে প্রযুক্তিগত সক্ষমতার কৌশলগত প্রদর্শন বলছেন বিশ্লেষকরা। ব্রুঙ্কিস ইনস্টিটিউশনের মতে দৃশ্যমান হিউম্যানয়েড রোবট জনসাধারণের কাছে প্রযুক্তি নেতৃত্বের সবচেয়ে বড় প্রমাণ। বৈশ্বিক প্রতিযোগিতায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে AI-এ সমানে সমান লড়াই চললেও উৎপাদন স্কেলে হিউম্যানয়েডে এগিয়ে থাকার দাবি করতে পারছে বেইজিং। তবে এর সীমাবদ্ধতাও আছে যথেষ্ট। রোবোটিক্স বিশেষজ্ঞদের মতে মঞ্চের রুটিন শত সহস্রবার অনুশীলনের ফল। পরিবেশ অনুভূতি বা অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে নির্ভরযোগ্যতা এখনও প্রশ্ন সাপেক্ষ। নাচ, লাভ মূলত অনুকরণীয় শিক্ষা ও ভারসাম্য নিয়ন্ত্রণের সাফল্য। শিল্প হিসেবে ব্যবহারে দরকার আরও উন্নত দক্ষতা ও অভিযোজন ক্ষমতা। বিশ্লেষকদের ধারণা, উৎপাদন ও কৃষিখাতে দীর্ঘমেয়াদে বড় ভূমিকা রাখবে হিউম্যানয়েড রোবট। আর বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় এই গালা ছিল একটি প্রতীকী ঘোষণা, যেখানে চীন সর্বদা প্রস্তুত পরের ধাপের জন্য। নাদিম মারজান, সময় সংবাদ।